ত্যাগের মহিমা ও যথাযথ ধর্মীয় মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদ জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে জড়ো হচ্ছেন মুসল্লিরা। বরাবরের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। এতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার 35,000 মানুষ। এবার জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। প্রধান ঈদ জামাত ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে পৌনে 11টা পর্যন্ত মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতের আরো খবর জানাতে এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং জাতীয় ঈদগাহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব বায়তুল মোকাররমে, সেখানে আছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, বায়তুল মোকাররমে নিশ্চয়ই মুসল্লিরা এর মধ্যে সমবেত হওয়া শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি যেমনটি। প্রধান উপদেষ্টা কখন আসবেন আমাদের জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। জাতীয় মসজিদ প্রাঙ্গণ বায়তুল মোকাররমে কিন্তু ঈদের প্রথম জামাত ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রথম জামাতটি পড়াচ্ছেন কওমি মাদ্রাসার অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী। এতক্ষণে কিন্তু যে কোরবানির যে মহিমা, ঈদুল আজহার যে ত্যাগের বার্তা দেয়, সেই বার্তায় কিন্তু বয়ানের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে শোনানো হচ্ছিল মুসল্লিদের। প্রথম জামাতে কিন্তু আমরা দেখছি যে মুসল্লির সংখ্যা নেহাতি কম নয়, যে প্রধান মসজিদের ভেতরের অংশ ছাড়িয়ে মুসল্লিদের যে সংখ্যা সেটা বাইরে এসে দাঁড়িয়েছে। যেহেতু ঈদের দিন সকালে প্রত্যেকের মধ্যেই ঈদের প্রথম জামাত, প্রথম নামাজ পড়ার একটি আগ্রহ তৈরি হয়, সেই আগ্রহ থেকেই কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই মানুষজন মসজিদের দিকে আসছে এবং তারা নামাজে সামিল হয়েছে। এখানে বাবা বা মুরব্বীদের হাত ধরে শিশুরা এসেছে, সন্তানরা এসেছে, সবাই যে ঈদের যে প্রথম আমেজ, তার ঈদের নামাজ, সেই আমেজ, সেই উৎসব, সেই আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে কিন্তু নামাজে সামিল হয়েছে। এর পরের যে জামাতটি, মোট 5টি জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। পরের জামাতটি 8টায়, পর্যায়ক্রমে 9টা, 10টা এবং শেষ জামাতটি অনুষ্ঠিত হবে 10টা 45 মিনিটে। এই বায়তুল মোকাররমের এই ঈদ জামাতে কিন্তু এখানেও দেশের বিভিন্ন মানুষজন, শহরের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন, সন্তান, অভিভাবক বা তাদের ছোট শিশুদেরকে নিয়ে এখানে এসে যোগদান করেন। সাথে কিন্তু রাজনৈতিক ব্যক্তিদের অনেকেই এই প্রথম নামাজে এখানেও এসে উপস্থিত হয়েছেন, আছেন এখানকার স্থানীয় এবং যারা এই ঈদে ঢাকার বাইরে যেতে পারেননি, গ্রামের তারাও অনেকে এসেছেন। এরকম অনেকেই যে ঈদের ব্যস্ততার কারণে যেতে পারেননি কিন্তু ঈদের প্রথম নামাজ বায়তুল মোকাররমে পড়বেন, সেই জায়গা থেকে। পাশাপাশি আমরা দেখছি যে আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য যারা এখানে আইন শৃঙ্খলা বা নিরাপত্তার স্বার্থে জড়িত, মানে কাজে জড়িত আছেন, তারাও কিন্তু এই নামাজে অনেকেই অংশ নিয়েছেন। যে বায়তুল মোকাররমের যে কাজের অংশ, তার পাশাপাশি নামাজ আদায় করার একটি সুযোগ, সেই সুযোগটি তারা কাজে লাগাচ্ছেন আমরা দেখছি। পাশাপাশি কিন্তু গণমাধ্যম কর্মীরাও যে কাজের পাশাপাশি তারাও এই যে ত্যাগের মহিমায় যে মহিমান্বিত হওয়ার ওয়াজ দিচ্ছিলেন, সেই ওয়াজ, সেই বয়ান কিন্তু শুনছিলেন এখানকার যারা উপস্থিত মুসল্লি। তারা এই প্রথম মানে যে জামাত অনুষ্ঠিত হচ্ছে, এই জামাতের ঠিক 1 ঘন্টা পরে, মানে 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। যারা মুসল্লিরা প্রথম জামাতে অংশ নিচ্ছেন, এর পরে দ্বিতীয় জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামবে এবং সবাই কিন্তু যে ঈদুল আজহার যে ত্যাগ, সেই ত্যাগের যে মহিমা, সেটি যেন সবাই আত্মস্থ করতে পারেন, এরকম প্রত্যাশা, এরকম প্রার্থনা সবার। আনোয়ার সাদাত, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই জাতীয় ঈদগাহের সামনে, সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, সকাল 7টায় তো জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা এবং নিশ্চয়ই
এরই মধ্যে সেটি শুরু হয়ে গেছে এবং প্রধান উপদেষ্টা সেখানে নামাজে অংশগ্রহণ করবেন। সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। দেখুন, প্রথমে একটু সংশোধনী দেই, 7টায় নয়, জাতীয় ঈদগাহ থেকে সকাল 7:30টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এখানে প্রথম বলতে একটি জামাতই এখানে নির্ধারিত করা হয়েছে। এর মধ্যেই আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং পাশাপাশি প্রশাসনিক স্তরের সরকারি স্তরের যারা রয়েছেন উচ্চ পর্যায়ের, তারা ধীরে ধীরে আসছেন। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা এসে পৌঁছেছেন এবং তার সাথে তার 3 বাহিনীর প্রধানের একটি অংশ আমরা দেখেছি এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন উচ্চ পর্যায়ে তাদেরও একটি অংশ এখানে এসছে। আপনাকে যদি মূল ফটকটা দেখাই জাতীয় ঈদগাহর সামনে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে একেবারে সোয়াত, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছেন তাদের শক্ত অবস্থান রয়েছে। মুসল্লি যারা এখানে আসছেন তারা ভিতরে প্রবেশ করার আগে আর্চারি গেট রয়েছে, সেখানে নিরাপত্তা বেষ্টনীর ভেদ করে তারপর তাদেরকে ভিতরে যেতে দেয়া হচ্ছে। আমরা জানি যে জাতীয় ঈদগাহটি প্রায় 2,70,000 ফুট এলাকা জুড়ে এবং এখানে প্রায় 1 লক্ষ মুসল্লি কিন্তু একসাথে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। যদিও 2000 সাল থেকে যখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আয়োজন করে আসা হয়, তারপর থেকে আমরা দেখি যে জাতীয়ভাবেই এটি একটা আলাদা আকর্ষণ এবং আলাদা একটা গুরুত্ব রাখছে এবং এখানে সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সহকারী এবং প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা যেটা জানি যে রাষ্ট্রের একেবারে উচ্চ মহলের বা প্রশাসনিক পর্যায়ে যারা উচ্চ মহলে থাকেন তাদেরই এখানে মূলত আসেন তারা এবং ঈদের নামাজটি তারা উদযাপন করেন। এবং আপনাকে বলে রাখি যে এই ঈদ উদযাপনে পুরুষদের পাশাপাশি এখানে নারীদেরও প্রায় 3,000 নারীর একসাথে নামাজ পড়ারও একটি ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে সকাল থেকেই অনেকে পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের একসাথে এসে পুরুষ যারা রয়েছেন তারা পুরুষদের ব্লকে চলে যাচ্ছেন এবং নারী যারা রয়েছেন তারা নারীদের ব্লকে যাচ্ছেন। এখানে মুসল্লিদের জন্য কিন্তু বিশেষ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, বিশেষ করে অজু এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং পাশাপাশি এখানে প্রবেশ করার যে মুখগুলো রয়েছে অর্থাৎ কাকরাইল থেকে এবং মৎস্য ভবন থেকে আসার যে মুখগুলো রয়েছে সেই মুখের আর্চারি গেটের ভেতর দিয়েই আসতে হচ্ছে এবং যারা পার্কিংয়ের জন্য বিশেষ জায়গাগুলো রাখা হয়েছে সেখানে গাড়ি পার্কিং করে মুসল্লিরা এবং যারা এখানে নামাজ পড়তে আসছেন তারা এখানে অংশগ্রহণ করতে পারছেন। তো সাধারণ মানুষের সাথে আমরা কথা হয়েছে, তারা একটি বিষয় বারবারই বলছেন যে সারা বিশ্বের যে মানবিক বিশ্ব গড়ার যে বার্তা এই ইসলামের এই কুরবানির মাধ্যমে দেয়া হয়েছে এবং আত্মোৎসর্গ অর্থাৎ আজহা অর্থ ত্যাগ, উৎসর্গ এবং ঈদ, এই দুয়ে মিলে কিন্তু আত্মোৎসর্গের উৎসব যেটাকে বলে সেটি আজকের দিনটি। তো প্রতি বছরই মানবিক পৃথিবী, মানবিক রাষ্ট্র নিজেকে বিলীন করে দিয়ে, নিজেকে আত্মসমর্পণ করে দিয়ে অন্যের জন্য অন্যকে সামনে নিয়ে আসা, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা কিন্তু প্রতি বছর দিতেই ঈদুল আজহা আমাদের মাঝখানে আসে। এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এবং জাতীয় ঈদগাহের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবার রাজধানীর বাইরের ঈদ জামাতের খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে ঈদের প্রধান জামাত কখন অনুষ্ঠিত হবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? আমরা এখন আছি চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় যে ঈদগাহ প্রাঙ্গণ সেখানে, এবং এখানে সকাল 7:30টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা দেখছি যে এই ঈদের নামাজকে কেন্দ্র করে চট্টগ্রাম শহরের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহে এসে হাজির হতে শুরু করেছেন এবং এখানে প্রতি বছরই বেশ আড়ম্বরপূর্ণভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই কেন্দ্রীয় এই ঈদের জামাতের আয়োজন করে থাকে। এর বাইরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এলাকায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে ঈদের জামাত আয়োজন করা হয়েছে। এছাড়াও এরকম খোলা জায়গায় আরো বড় পরিসরে আরো অন্তত 9টি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে সকাল 7:30টায় প্রথম জামাত, এর পরে সকাল 8:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে চট্টগ্রাম জেলা ঈদ জামাত কমিটির উদ্যোগে সারা
জেলায় অর্থাৎ পুরো জেলার যে 14টি উপজেলা সবগুলো উপজেলায় মোট 2.5 শতাধিক স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। যেহেতু কোরবানির ঈদে যে কোরবানিকে ঘিরে বেশ কিছু কার্যক্রম হাত আছে, তাই প্রায় প্রত্যেকটি ঈদের জামাতে কিন্তু আমরা দেখছি যে 7টা থেকে 7:30টার মধ্যে শুরু করা হবে, অর্থাৎ দ্রুত যাতে এই নামাজ শেষ করে যার যার ঘরে মানুষজন যেতে পারে সেই সুযোগটি রাখার চেষ্টা করা হয়েছে। আর ঈদগাহে এই ঈদের নামাজকে কেন্দ্র করে আমরা দেখছি যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য উইংগুলো বেশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। এখানে এই ঈদ জামাতে ঢোকার সময় আমরা দেখেছি যে তল্লাশির মধ্য দিয়ে প্রত্যেক মুসল্লিকে যেতে হচ্ছে এবং আর্চওয়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে। সিসিটিভি ক্যামেরা দিয়ে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং আমরা আবহাওয়ার কথা যদি বলি, সকাল থেকে বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। গতকালকেও সারাদিন বৃষ্টি হয়নি, যদিও এর আগে এই সপ্তাহে আমরা দেখেছিলাম যে ভারী বৃষ্টি হয়েছিল, কিন্তু গত 2 দিন ধরে চট্টগ্রামের বেশ ঝলমলে আবহাওয়া আছে এবং সেই আবহাওয়াকে কেন্দ্র করে আমরা দেখছি যে আজকেও কিন্তু বেশ ভালো একটি সকাল বলা যায় যে আবহাওয়ার দিক থেকে তৈরি হয়েছে। এখনো পর্যন্ত ঈদগাহে যে মানুষের সমাগম সেটি আস্তে আস্তে বাড়ছে। আমরা যেটি ধারণা করছি যে প্রথম জামাতের আরো প্রায় অন্তত 20 মিনিটের মতো বাকি আছে। তা সেক্ষেত্রে এই 20 মিনিটে হয়তো পুরো ঈদের যে প্রাঙ্গণ, ঈদগাহ প্রাঙ্গণ, সেটি ভরে যাবে। এবং আমরা এই ঈদগাহটিতে আমরা দেখি যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে প্রতি বছরে নামাজ পড়তে, ঈদের নামাজ আদায় করতে আসেন। আজকেও হয়তো আসবেন। এবং আমরা যতটুকু জেনেছি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি এখানে সাধারণ মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করবেন। সবকিছু মিলিয়ে বেশ উৎসব মুখর একটি পরিবেশে এবারের এই কোরবানির ঈদের যে চট্টগ্রাম শহরে যে ঈদের সকালটা শুরু সেটি হতে যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে এবং স্বভাবতই এই ঈদের নামাজকে আদায় ঘিরে যে ধর্মীয় ভাবগাম্ভীর্য একটি পরিবেশ সেটিও অত্যন্ত সুন্দরভাবে বিরাজ করছে। অনুপম, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে ঈদের প্রধান জামাত কখন অনুষ্ঠিত হবে এবং ঈদের জামাত ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেখানে? বরিশালে আসলে আমি এখন দাঁড়িয়ে আছি হেমায়তুদ্দিন ঈদগাহ ময়দানে। তো এটি হচ্ছে প্রধান জামাত। এখানে 7:30টায় জামাত শুরু হবে। অলরেডি 7টা থেকে বয়ান শুরু হয়ে গেছে। বয়ানের পর আপনি জানেন যে নামাজ শুরু হবে, নামাজের পর খুতবা হবে। তো আমরা আস্তে আস্তে কিন্তু আমি একটু দেখুন যে আস্তে আস্তে কিন্তু এখানে লোকের সমাগম হচ্ছে এবং শেষ পর্যন্ত যেটি হবে যে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। প্রশাসনিকভাবে বরিশালের বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন তিনি আসলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে রয়েছে। তো সেক্ষেত্রে এই জামাতের আয়োজক হচ্ছে সিটি কর্পোরেশন। সেক্ষেত্রে তিনি এখানে প্রধান অতিথি হিসাবে থাকতেন এবং হোস্ট হিসাবেও তিনি থাকতেন। তো এখানে আসলে আমরা বয়ানে যেটা দেখেছি, আমরা যেটা বলছেন যে পরিচ্ছন্নতার উপরে খুব জোর দেওয়া হচ্ছে। এছাড়া পাশাপাশি অহিংসাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। হিংসা পরিহারের আহ্বান জানানো হয়েছে। বিশ্ব শান্তির জন্য কথাবার্তা বলা হচ্ছে। মোনাজাতও সেদিকেই যাবে। এখন পর্যন্ত যারা এখানে এসেছেন তারাও যে কথাটি বারবার বলছেন সেটি হচ্ছে পরিচ্ছন্নতার উপর আসলে গুরুত্ব দিতে হবে এবং কুরবানির বর্জ্য যেটি রয়েছে সেটি অপসারণে আন্তরিক হতে হবে এবং এই সমস্ত বিশ্লেষণ এখানে দেওয়া হচ্ছে, যেখানে ধর্মীয় কথার পাশাপাশি। আর জেলা প্রশাসন তিনি এখানে জেলা প্রশাসনের যারা রয়েছেন তারাও এখানে নামাজ পড়বেন। আর রাজনৈতিক নেতৃবৃন্দ এবারে আমরা দেখেছি, তেমন ঈদেরটাই কিন্তু আমরা রাজনৈতিক নেতৃবৃন্দকে এখানে দেখেছি যার যার এলাকায়। এবারে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ঈদগাহ প্রধান জামাতে উপস্থিত হয়েছেন। আমরা বড় কয়েকটি দলেরই নেতৃবৃন্দকে দেখলাম এখানে এসে হাজির হতে। আর যেটি পাশাপাশি বলা হচ্ছে যে বরিশালে কিন্তু এই ধরনের ঠিক নয়, ওয়ার্ড পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আপনার 500টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে এবারে যে জিনিসটা দেখা যাচ্ছে 7:30টার ধুম পড়েছে। 7:30টায়
অধিকাংশ জায়গায় নামাজ হবে। আর একাধিক নামাজ খুবই সীমিত, হালকা কয়েকটি মসজিদ আমরা তো ধরতে পারি, সর্বোচ্চ এবারে 10টি মসজিদে একাধিক নামাজ, এবং সেটি অবশ্যই 10টার মধ্যে শেষ হয়ে যাবে বলে বলা হচ্ছে। আর এই এখানকার যে পরিস্থিতি রয়েছে তাতে সবারই একটা উদ্বেগের কথা রয়েছে যে নামাজ কত তাড়াতাড়ি শেষ হয়, তারপর কুরবানি দিতে হবে। আকাশের অবস্থাও ভালো না, তো আকাশকে ম্যানেজ করেই তাদেরকে আজকে সারাদিনের কার্যক্রম চালাতে হবে। বরিশালে কিন্তু পরিচ্ছন্নতা অভিযানের কথাও ইতিমধ্যে জামাতে ঘোষণা করা হয়েছে যে 2টা থেকে শুরু হবে। তারা যেটি বলছেন যে আজকে সন্ধ্যার মধ্যে বরিশালে পরিচ্ছন্নতার কার্যক্রম শেষ করতে হবে, সে অনুযায়ী সবাইকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। ঈদ জামাতের আজকের এই থেকে বয়ান থেকেই সবাইকে আহ্বান জানা হচ্ছে শান্তির এবং শান্তি। এই হচ্ছে বরিশালের সর্বশেষ। চট্টগ্রাম এবং বরিশাল থেকে ঈদ জামাতের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঢাকা উত্তরে 10 ঘন্টা আর দক্ষিণ সিটিতে 12 ঘন্টার মধ্যে প্রথম দিনের কোরবানির বর্জ্য অপসারণ করতে চায়। প্রথম দিনে 25,000 টন বর্জ্য অপসারণের লক্ষ্য 2 সেটের। পরিচ্ছন্নতার এই কর্মযজ্ঞে অংশ নেবেন 20,000 কর্মী। দুপুর 2টা থেকে শুরু হবে কার্যক্রম। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় এবছর পশু কোরবানি হতে পারে 7 লাখের বেশি। এর বর্জ্য হতে পারে 50,000 টন। সব বর্জ্য দ্রুত অপসারণ করে নগর পরিচ্ছন্ন রাখা বড় চ্যালেঞ্জ 2 সিটি কর্পোরেশনের। নির্ধারিত সময়ে কার্যক্রম শেষ করতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সহ কয়েকটি বিভাগের ছুটি বাতিল করা হয়েছে। এরই মধ্যে ঢাকা উত্তর 12.5 লাখ প্লাস্টিক এবং ঢাকা দক্ষিণ 1,40,000 বায়োডিগ্রেডেবল ব্যাগ দিয়েছে নগরবাসীকে। ঢাকা দক্ষিণ সিটিতে এবার 20,000 টনের বেশি বর্জ্য হতে পারে, যা সরাতে কাজ করবেন অন্তত 10,000 কর্মী। এজন্য 224টি ডাম্প ট্রাক, 381টি পিকআপ, 24টি পে লোডার সহ ভারী যানবাহন সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। টোটাল 10,000 প্লাস জনবল, 2,000 প্লাস গাড়ি, এবং আপনি জানেন যে হাটের জন্য আলাদাভাবে আমরা জনবল নিয়োগ করেছি, যেন আমাদের কাজগুলি যেন স্মুথ এবং ইফেক্টিভলি হয়। সো আমি আশা করছি সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ কালকে আমাদের যে এক্সপেক্টেড টার্গেট 12 ঘন্টার ভিতরে প্রতিদিনের বর্জ্য প্রতিদিন আমরা সরিয়ে ফেলতে পারবো, সেই আশা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজটা শুরু করব। বর্জ্য ব্যবস্থাপনায় 10,000-এর বেশি কর্মী রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 2,500 বস্তা ব্লিচিং পাউডার এবং 4,000 ক্যান জীবাণুনাশক বিতরণ করেছে সংস্থাটি। 10 ঘন্টার মধ্যে প্রথম দিনের বর্জ্য অপসারণ করতে চায় ডিএনসিসি। বৃষ্টি হলে ওই অনেকটা দেখা যাচ্ছে যে ময়লার যে রক্ত থাকে এটা অনেক সময় ধুয়ে যায়, বাট সেই ম্যানেজমেন্টটা আমাদেরকে করতে হয়। তবে যদি বৃষ্টি আসে সেক্ষেত্রে ন্যাচারালি ল্যান্ডফিল এরিয়াতে গাড়িগুলো স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে চলবে। অ্যাডিশনাল কশন নিতে হবে, কারণ ওই আপস্লোপে আপহিলে চলার সময় গাড়িগুলো তার স্বাভাবিক গতিতে চলবে না। সেক্ষেত্রে বৃষ্টি যদি হয় তাহলে সময় তার চেয়ে একটু অতিরিক্ত লাগতে পারে। বর্জ্য সংগ্রহ শেষে প্রথমে তা স্থানান্তর করা হবে এসটিএসে, পরে ডাম্পিংয়ের জন্য নেওয়া হবে আমিনবাজার এবং মাতোয়াইল ল্যান্ডফিল্ডে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত শুরু হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ঈদগাহের তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও স্বাগত জানাচ্ছি। এ পর্যায়ে নামাজ শুরু হচ্ছে এখনই। নামাজের জন্য আমরা সবাই তৈরি হই। আমার কথাটা আপনাদের হয়তো পছন্দ হবে না, তাও আমি বলি আমার দায়িত্ব। এবাদত প্রদর্শনের জন্য নয়, এবাদত একমাত্র আল্লাহর জন্য। তাহলে এগুলো রেখে দিলেও ছবি হতে থাকবে, ফটো হতে থাকবে, আপনারা জামাতে শরীক হয়ে যেতে পারে। যদিও বলা হচ্ছে যে আপনারা পরের জামাতে শরীক হবেন, পরের জামাত কোথায় যাবেন, আবার কখন শরীক হবেন, নগদ জামাত রেখে এইভাবে কোনো জরুরত নাই এটা। আর বুঝতে হলো আপনাদের ছাড়াও এটা কাজ করতে থাকবে। নামাজ শুরু হচ্ছে, নামাজ শুরু হচ্ছে। আশা করি সব কাতার সোজা হয়ে গেছে। সামনের জায়গাগুলো, খালি জায়গাগুলো আমরা পূরণ করে নিশ্চয় দাঁড়িয়েছি, আশা করি ইনশাআল্লাহ।
আল্লাহু আকবার 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. الله أكبر 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 الله أكبر. এখন খুতবা হবে। খুতবার আগে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি নামাজের নিয়ম বলার সময় হয়তো বলেছিলাম যে সানার পরে ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, তারপরে অতিরিক্ত তাকবীরগুলো বলবেন। বিষয়টা এমন না, সানার পরে ঠিক আছে, কিন্তু তাকবীরের পরে যখন ফাতিহা পড়া শুরু করবেন তখন ইমাম সাহেব ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আমরা ওইভাবে আমল করেছি, বলতে হয়তো একটু ভুল হয়েছিল। الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. عباد الله إن الله سبحانه وتعالى أكرمنا بشعائر الإسلام، وإنه قد اجتمعت شعائر كثيرة في يومكم هذا، في شهركم هذا، وفي يومكم هذا. فإن هذا شهر ذي الحجة من الأشهر الحرم، وهي شعيرة كبيرة. ثم هذا يوم العيد، عيد الأضحى، وهو من شعائر الإسلام. وصلاة العيد من شعائر الإسلام. والحج من أهم وأعظم شعائر الإسلام. فلكل هذه الشعائر والعبادات تعليمات وهدايات كثيرة يا عباد الله. فمن أهم تلك التعليمات التوحيد والإسلام والإخلاص والتقوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم
دينا قيما ملة إبراهيم حنيفا قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات منه الذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল, তা না হওয়ায় জাতি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চোখের চিকিৎসা শেষে শুক্রবার রাতে দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে তিনি এ মন্তব্য করেন। আর প্রধান উপদেষ্টার এপ্রিলে নির্বাচনের ঘোষণায় প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির নেতা সালাউদ্দিন আহমদ। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানান তিনি। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তবে প্রধান উপদেষ্টার এই ঘোষণায় নাখোশ বিএনপি। থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে দলটির মহাসচিব বলেন, ডিসেম্বরে নির্বাচনের কথা বারবার বলেছেন তারা। এপ্রিলে নির্বাচনের ঘোষণার বিষয়ে শিগগিরই দলটি সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। প্রফেসর ডক্টর ইউনূস তিনি বোধহয় জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিল মাসের ঘোষণা করেছেন। নিঃসন্দেহে এটাতে আসলে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, 50 বেশি দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছে, কিন্তু প্রধান উপদেষ্টা তা আমলে নেননি। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। অধিকাংশ দল, 50-এরও অধিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে। আমরা যৌক্তিকভাবে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের বক্তব্য সবসময় উপস্থাপন করেছি। গত ডিসেম্বরের প্রথম আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেন প্রধান উপদেষ্টা। আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।